সংবিধান আর আইন এই দুজনের মধ্যে কে বেশি শক্তিশালী? প্রায় তো একটা লড়াই লেগেই থাকে, তাই না? চলুন আজকে একদম সহজ করে বুঝে নেওয়া যাক এই লড়াইয়ে আসলে কে জেতে আর কেন জেতে। আইনের এই যে এত বড় একটা রাজ্য, এখানে আসল বসটা কে বলুন তো? সংবিধান নাকি সংসদে যে আইনগুলো তৈরি হয় সেগুলো? চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজা শুরু করা যাক। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আমাদের গল্পের প্রথম চরিত্রকে দিয়ে। আর সে হল সংবিধান, দেশের সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী নিয়মকানুনের বই। তাহলে প্রশ্ন হল, সংবিধান জিনিসটা আসলে কি? একদম সহজ ভাষায় বলতে গেলে সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ সুপ্রিম ল। এটাই হলো সেই একমাত্র রুল বুক যেটা ঠিক করে দেয় পুরো দেশটা আসলে চলবে কিভাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, দেশের বাকি যত আইন আছে, সরকারের যত ক্ষমতা, সবকিছুই কিন্তু সংবিধানের নিচে, ওর উপরে কিচ্ছু নেই, কিচ্ছু না। এবার একটা মজার প্রশ্ন মাথায় আসে। ধরুন সংসদ এমন একটা আইন বানালো যেটা সংবিধানের কোনো কথার সাথে মিলছে না, উল্টো সংবিধানের বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন কি হবে? এর উত্তরটা একদম পরিষ্কার। কোনো আইন যদি সংবিধানের সাথে ধাক্কা খায়, তাহলে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেই আইনটাকে সরাসরি ভয়েড বা বাতিল ঘোষণা করে দেবে। এর মানে কি? মানে হলো ওই আইনটা আর আইনই থাকবে না। এর থেকে বড় প্রমাণ কি হয় যে সংবিধানই সবার উপরে? এই পুরো ব্যাপারটা মনে রাখার জন্য একটা সহজ ফর্মুলা আছে। শুধু এই লাইনটা মাথায় রেখে দিন, সংবিধান হলো সব আইনের বস। যখনই কোনো কনফিউশন হবে, শুধু এই কথাটা মনে করবেন, দেখবেন সব পরিষ্কার। আচ্ছা, বসের সাথে তো পরিচয় হলো। এবার চলুন আমাদের গল্পের দ্বিতীয় চরিত্রের কাছে যাই, সেই সাধারণ আইনগুলোর কাছে যেগুলো প্রতিদিনের কাজের জন্য সংসদে তৈরি হয়। এই সাধারণ আইনগুলো তৈরি হয় কিভাবে? প্রসেসটা কিন্তু বেশ সহজ, 3টে স্টেপে হয়। প্রথমে সংসদে একটা বিল পাস করা হয়, তারপর রাষ্ট্রপতি সেটাতে অনুমোদন বা অ্যাসেন্ট দেন, আর যখনই রাষ্ট্রপতি হ্যাঁ বলে দেন, তখনই সেই বিলটা হয়ে যায় একটা অ্যাক্ট, একটা পুরো দস্তুর আইন। এই প্রসেসটা মনে রাখারও একটা সিম্পল ফর্মুলা আছে। দেখুন, বিল পাস হলো, তার সাথে যোগ হলো রাষ্ট্রপতির অ্যাসেন্ট, সমান সমান কি হলো? একটা নতুন আইন বা অ্যাক্ট। কি একদম সোজা, তাই না? এতক্ষণ তো আমরা দুজনকে আলাদা আলাদাভাবে চিনলাম, এবার সময় হয়েছে তাদেরকে একবারে মুখোমুখি দাঁড় করানোর আর তাদের মধ্যে আসল পার্থক্যগুলো দেখে নেওয়ার। দেখুন, একদিকে আছে সংবিধান, যেটা হলো সুপ্রিম রুল বুক, আর অন্যদিকে আছে সংসদের তৈরি আইন, যেটা হলো ডেইলি রুল। চলুন দেখি তাদের মধ্যে আসল তফাৎটা কোথায়। এই টেবিলটা একবার দেখলেই ব্যাপারটা একদম জলের মতো স্বচ্ছ হয়ে যাবে। প্রথমে দেখুন পজিশন বা অবস্থান। সংবিধান হলো সবার উপরে, আর সাধারণ আইন থাকে তার নিচে, সিম্পল। দ্বিতীয়ত, ক্রিয়েটর কে তৈরি করে। সংবিধান তৈরি হয় একটা বিশেষ প্রসেসে, কিন্তু সাধারণ আইন তৈরি করে সংসদ। তৃতীয়ত, কি কন্ট্রোল করে। সংবিধান দেশের মূল কাঠামো, নাগরিকের অধিকার, এই বড় বড় ব্যাপারগুলো দেখে। আর আইন দেখে ছোট ছোট নির্দিষ্ট বিষয়, যেমন ট্যাক্স, ট্রাফিক রুলস, এগুলো। আর শেষে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা, কনফ্লিক্ট বা বিরোধ হলে কি হবে। এখানে কোনো কথা নেই, সবসময় সংবিধানই জিতবে। আইনের যদি কোনো অংশ সংবিধানের বিরুদ্ধে যায়, ওটার সাথে সাথে বাতিল। পুরো ব্যাপারটা মনে রাখার জন্য আরেকটা দারুণ লাইন আছে, সংবিধান নিয়মগুলো তৈরি করে দেয়, আর আইন সেই নিয়মের মধ্যে থেকে কাজ করে। আরও সহজ করে ভাবুন, সংবিধান হলো একটা ফুটবল মাঠ, আর আইন হলো সেই মাঠের খেলোয়াড়রা। খেলোয়াড়দের মাঠের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই। আইন নিয়ে কিন্তু অনেকের মধ্যে কিছু ভুল ধারণা আছে। চলুন এই শেষ অংশে সেই ভুলগুলো ভেঙে সত্যিটা কি সেটা একদম নিশ্চিত করে জেনে নিই। আপনার কি মনে হয় সংসদ যা খুশি তাই আইন বানাতে পারে? এই কথাটা কি ঠিক না ভুল? একটু ভাবুন তো। এর সঠিক উত্তর হচ্ছে, এই কথাটা একদমই ভুল। হ্যাঁ, সংসদ আইন তৈরি করতে পারে, কিন্তু শুধু সেই পর্যন্তই যতক্ষণ সেটা সংবিধানকে মেনে চলছে। সংবিধানকে টপকে যাওয়ার ক্ষমতা সংসদের নেই। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। নাগরিকদের যে মৌলিক অধিকারগুলো আছে, তার বিরুদ্ধে কোনো আইন বানানো যাবে না।
এটা একটা কঠোর নিয়ম। আর এই সুরক্ষাটা দিচ্ছে সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদ। সুতরাং সংসদ চাইলেও এমন কোনো আইন বানাতে পারবে না যেটা আপনার আমার অধিকার কেড়ে নেয়। তাহলে পুরো আলোচনাটার সারকথা কি দাঁড়ালো? যদি একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হবে, সংবিধান না মানলে আইন টিকবে না। ব্যাস, এরপর আর কোনো কথা নেই। তাহলে আমরা এতক্ষণে বুঝে গেলাম যে সংবিধানই হলো আসল বস, যাকে সবাই মানতে বাধ্য। কিন্তু এবার শেষ প্রশ্ন, এই বসের উপর নজর রাখে কে? ভাবুন তো ব্যাপারটা।